সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। আমি জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থবিজ্ঞান। আমরা আজকে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। টপিক্সের শুরুতে আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ধারণা দিতে চাই। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানকে কেউ যদি একদম খুব কম সময়ে তাড়াতাড়ি বুঝতে চায়, বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক আছে। এই ম্যাজিক যে ছাত্র যত ভালো রপ্ত করতে পারবে, সে পদার্থবিজ্ঞান তত ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে, যদি তুমি পদার্থবিজ্ঞান আজকের ক্লাসটা আজকে যদি তুমি কমপ্লিট করতে পারো, আজকের বেসিকগুলোর সাথে পরবর্তীতে যত বেসিক রিলেটেড থাকবে প্রত্যেকটা ক্লাস তোমার জন্য খুব ভালো হবে এবং প্রত্যেকটা ক্লাস তুমি ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু যদি আজকেরটা যদি তুমি ফেলে রাখো, তাহলে পরবর্তীতেও তোমার ক্লাসগুলো খুব বেশি ভালো হবে না। তো এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যেহেতু ক্লাসগুলো খুব ছোট ছোট আকারে দিচ্ছি, প্রতিদিনের ক্লাসগুলো যদি প্রতিদিন আমরা কমপ্লিট করতে পারি, তারপরে ক্লাস আমরা পাওয়ার সাথে সাথে দেখবো পাওয়ার ক্লাসগুলো আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা কালকে ভেক্টরের ক্রস গুণফল কমপ্লিট করছি। আজকে আমরা ভেক্টরের ক্রস গুণফলের পরের থেকে আমরা শুরু করব। তো ক্রস গুণফলের মান আমরা কালকে বের করছিলাম, এরপরে ত্রিগুণন করছিলাম, এরপরে তললম্ব বরাবর আমরা একক ভেক্টর করছিলাম, এরপরে আমরা তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ঠিক কালকের টপিক্সের ধারাবাহিকতায়। আজকে আমাদের টপিক্সটা হবে সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। তো সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয়, এটা আলোচনা করব। আমাদের এই টপিক্সের মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে ভেক্টর অর্থাৎ ক্রস গুণন। আমরা কালকেও আমরা পাইছিলাম দুইটা ভেক্টর রাশি যদি আমরা ক্রস গুণ করি, তাহলে ক্রস গুণফল হবে এ বি সাইন থিটা। কিন্তু এখন আমরা জানি এ এবং বি কে, ধরো এ একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, এ এবং বি এই দুইটা ভেক্টরকে যদি আমরা কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু কল্পনা করি, এই দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি আমরা কোনো একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে ওই সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় আমাদেরকে করতে হবে। তাহলে ওই সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদেরকে ভেক্টর দিয়ে দিতে পারে, ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ দিতে পারে। তো এখন আমরা কখন কোন সূত্রটা দেব, সেটাই হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়। যখন আমার এ এবং বি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা লব্ধি ভেক্টর দেওয়া থাকবে, তখন আমরা সামান্তরিক ক্ষেত্রফল বের করব ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান দিয়ে। দেখো, ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এ বি দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান, অর্থাৎ এ ক্রস বি এর মানটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটাকে আমরা ভেক্টরের ক্রস গুণন অনুসারে আবার আমরা এভাবেও পাই, এ ক্রস বি এর মান সমান হচ্ছে এ বি সাইন থিটা। এ ক্রস বি এর মান এ বি সাইন থিটা। তাহলে এ এর মান যদি আমি নির্ণয় করতে পারি, বা এর মান আমাকে দেওয়া থাকলে, বি এর মান আমাকে দেওয়া থাকলে, ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, এখান থেকে আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি। এক, আবার আমরা যদি বলি এ হচ্ছে সামান্তরিকের ভূমি, তাহলে এ সমান হবে বি সাইন থিটা। বি সাইন থিটাটা হবে সামান্তরিকের উচ্চতা, অর্থাৎ এইচ এর মান, এইচ এই দেখো চিত্রের মধ্যে এইচ এর মান হবে বি সাইন থিটা। তাহলে আমরা যদি এ কে যদি আমরা যদি ধরি ভূমি, আর বি সাইন থিটাকে আমরা যদি ধরি উচ্চতা, তাহলে এ গুণন উচ্চতা, এটাও সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখা যাচ্ছে যে এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফলের মানের সমান। তাহলে এটা আমাদের একটা তত্ত্ব, একটা সূত্র, এবং এটি আমাদের যদি মুখস্থ মনে থাকে, এই সূত্রের বা এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক পারবো। সত্য হচ্ছে কি, একটা হচ্ছে এ বি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লব্ধি ভেক্টর দেওয়া থাকতে পারে, ক্রস গুণফল করে ক্রস গুণফলের মান বের করতে হবে। আরেকটা হচ্ছে কি, যদি ধরো আমার এ ভেক্টর বি ভেক্টরের সরাসরি মান দেওয়া থাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নাই, তাহলে এ এর মান আছে, বি এর মান আছে, ভেক্টর দুইটা কত কোণে ক্রিয়াশীল আছে সেটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমার এ বি সাইন থিটা এটাই যথেষ্ট। আবার যদি তোমাকে বলা হয় যে উচ্চতা দেওয়া আছে আর যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে যে কোনো একটা ভেক্টরের মান বের করে ওই ভেক্টর মানকে উচ্চতা দিয়ে আমরা কি করব, গুণ করব। যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদেরকে 3-4টা পদ্ধতিতে আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এক এক সময় পরীক্ষাতে এক এক রকম দিবে, সেটা নির্ভর করবে তুমি কিভাবে বুঝতেছো তার উপরে। এরপর দেখো, আমরা এবার সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল ফাইলে তোমাকে হতে বলতে পারে যে সামান্তরিকের ও এবং কিউ এই দুইটা কর্ণ যদি আমরা কি করি, যোগ করি। সামান্তরিকের কর্ণ ও এবং কিউ এই দুটো যদি আমরা কি করি, যোগ করি, তাহলে যোগ করলে আমরা সেই ক্ষেত্রে সামান্তরিক কর্ণ সামান্তরিকের দুইটা ত্রিভুজ ক্ষেত্রে কি করবে,
ভাগ করবে। তো সামান্তরিক কর্ণ যদি সামান্তরিককে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, তাহলে সেই ত্রিভুজ ক্ষেত্রের একটা কি আছে, ক্ষেত্রফল আছে। ধরো আমরা এই কর্ণ এটা যোগ করলাম, এটা যোগ করার পরে ও পি কিউ ও আর কিউ দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করলো, তাহলে যে কোনো একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বললো নির্ণয় করো। অথবা তোমাকে এরকম বললো যে কোনো দুইটা কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে ভেক্টর হিসাবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর হিসাবে দেওয়া আছে। যদি ভেক্টর হিসাবে দেওয়া থাকে তখনও তোমাকে বলতে পারে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করো, নির্ণয় করো। তো তখনও আমরা কি করব, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান। তাহলে আমরা যদি ভেক্টর দুইটাকে ক্রস গুণ করতে পারি, এরপর ক্রস গুণফলের মান নির্ণয় করলে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ এক কথায় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমরা জ্যামিতিতে একটা থিওরি বা জ্যামিতিতে এরকম আমরা উপাদ্য প্রমাণ করছি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো সেই নিয়ম অনুসারে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা পাই, তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলকে অর্ধেক করলে সেটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে। ঠিক সেম পদ্ধতিতে যদি আমার ভেক্টর দুইটার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া না থেকে যদি দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন আমরা হাফ এবি সাইন থিটা, তখন আমরা এই সূত্র দিয়ে আমরা এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। অথবা তোমাকে এমনও বলতে পারে যে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এরপর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলকে বের করে তার দুই দ্বারা গুণ করলে যদি আমরা দেখি যে সমান হয়, তখন আমরা বলবো যে হ্যাঁ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এরপরে আমরা তিনটে ভেক্টর দ্বারা যদি আমরা কোনো ত্রিভুজ গঠন করি, ধরো এ বি সি, এই তিনটা ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করলাম। ওই ত্রিভুজ গঠন করে ওই ত্রিভুজের যে কোনো একটা বাহু যেটা সবচেয়ে বড়, সে বড় বাহুর উপর স্কোয়ার করলাম, এরপরে অপর দুই বাহুর মানের উপরে স্কোয়ার করলাম, অর্থাৎ বড় বাহুর মানের উপরে স্কোয়ার করলাম, আর অপর দুই বাহুর মানের উপরে স্কোয়ার করে যোগ করলে যদি যোগফল সমান হয়, তাহলে আমরা বলবো যে ওই তিনটে ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। এখন তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে এরকম যে এ বি সি এই তিনটি ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তখন আমরা বলবো যে এই শর্ত যখন মানবে তখন আমরা বলবো এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ গঠন করে। এবার আসো আমরা একেবারে নতুন আরেকটা টপিকে যাই। এবার অন্তরীকরণ। অন্তরীকরণ এটা হচ্ছে মূলত আসলে এক ধরনের অপারেটর। এটাকে আমরা ডিডিএক্স অথবা ডিডিটি অথবা ডিডিভি যে কোনো ভাবে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে ডিডিএক্স এটি একটি অপারেটর। তো এখন অপারেটর কি জিনিস আগে আমাদেরকে সামান্য একটু জানতে হবে। অপারেটর হচ্ছে সেই সকল গাণিতিক চিহ্ন অথবা সংকেত, যে সংকেত কোনো একটা রাশির উপরে ক্রিয়া করলে নতুন একটা মান তৈরি করতে পারে। যে কোনো একটা রাশির উপরে ক্রিয়া করলে নতুন একটা মান যদি তৈরি করে, তখন আমরা ওটাকে বলি এটি একটি কি, অপারেটর। তো অপারেটরকে আমরা আবার একটাকে আমরা বলি সমাকলনীয় অপারেটর, আবার আমরা আরেকটাকে বলি অন্তরীকরণ অপারেটর। এই অন্তরীকরণ অপারেটর হচ্ছে মূলত কোনো একটা বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি আমরা পেতে চাই, তাহলে আমরা অন্তরীকরণ করব। আবার কোনো একটা বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দেওয়া আছে, সম্পূর্ণ পুরো বস্তুটা বা পূর্ণ রাশিটা আমরা পেতে চাই, পূর্ণ রাশিটা পেতে হলে আমরা সমাকলন করব। তাহলে এখানে ডিডিএক্স একটি অন্তরীকরণ অপারেটর, এটাকে ডিফারেন্সিয়েশনাল অপারেটরও বলে, এটাকে আবার ব্যবকলনীয় অপারেটরও বলে। ধরো আমরা এখন একটা ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়েশনাল অপারেটর হিসেবে আমরা দেখো ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স সূত্রটা যাদের জানা নাই তাদেরকে কিন্তু সূত্রটা মুখস্থ করতে হবে। ডিডিএক্স অফ এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করলে স্বাভাবিকভাবে এর রেজাল্ট হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে এর রেজাল্ট 1 কিভাবে আসে, সেটা যদি জানতে চাই তাহলে আমাদেরকে এই সূত্রটা মুখস্থ মনে রাখতে হবে। যেমন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার কি n ইন্টু দেখা যাচ্ছে এক্স এর পাওয়ার ছিল, এটা এক্স এর পাওয়ার সহগ হয়েছে, আবার পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদেরকে সবসময় এরকম সূচকীয় রাশি থাকলে তার থেকে অবশ্যই এক বিয়োগ করতে হবে, এবং এক বিয়োগ করলে ওই রাশিটা ওই চলকের উপরে আমাদেরকে বসাতে হবে। এখন এক নম্বর সূত্রটাকে যদি আমরা প্রথম সূত্রটাকে যদি এই সূত্র দিয়ে যাচাই করে দেখো, আমরা এক্স এর উপরে কিছু না থাকলেও এক্স এর উপরে এখানে 1 আছে, এরপরে এক্স এর উপরে যদি 1 থাকে তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। তো এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এখানে এন এর জায়গাতে হবে 1, এক্স টু দি পাওয়ার এন এর জায়গাতে হবে 1 মাইনাস 1। তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 থেকে 1 বিয়োগ করলে 0, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি 0 1 দিয়ে 1 গুণ করলে 1। তার মানে ডিডিএক্স অফ এক্স এটাকে আমরা যদি অন্তরীকরণ করি, এটা রেজাল্ট হবে কত 1।
ঠিক অনুরূপভাবে dx of x to the power n যদি সূচকীয় রাশি হয় তাকে অন্তরীকরণ করলে আমরা n into x to the n minus 1, তাহলে দেখো একটা রাশিকে ddx এইটা একটা অপারেটর এই ক্রিয়া করছে, ক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন নতুন একটা মান তৈরি করছে, তাই ddx এটি একটি কি অপারেটর। এরপর আমরা ঠিক এভাবে এই অপারেটরটাকে অন্য রাশির উপরও ক্রিয়া করাইতে পারি, যেমন ddx of sin x এটাকে ক্রিয়া করলে দেখা যাচ্ছে সে নতুন একটা মান দিছে, সেটি হচ্ছে cos x। ddx of sin x নতুন রেজাল্ট হবে কি cos x, আবার ddx of cos x নতুন রেজাল্ট হবে মাইনাস sin x। তাহলে আমরা এইভাবে সকল অন্তরীকরণ অপারেটরগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখন এইখানে সামান্য সূত্র হলেও এই কয়টা সূত্র পদার্থবিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আজকের যেগুলো টপিক্স এগুলো প্রত্যেকটা টপিক্স এই যে তোমার সামান্তরিক বিধি থেকে শুরু করে এই পর্যন্ত পুরো বেসিক্স এই সবগুলো তোমার পদার্থবিজ্ঞানের বিভিন্ন টপিক্সের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। তুমি এমন কোনো টপিক্স এখানে থাকবে না যে এই টপিক্স কোনোটাই তোমার কোনো কাজে আসবে না, প্রত্যেকটাই কোনো না কোনো সূত্রের জন্য কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা এইভাবে ছোট ছোট ক্লাসের মাধ্যমে পদার্থবিজ্ঞানকে খুব সহজে আয়ত্ত করব। খুদা হাফেজ।